যখন আমাকে নিয়ে প্রথম বৈঠক বসে তখন আমার বয়স 4.5 বছর। মা মারা যাওয়ার দুদিন পর আমি দিদার শুকনো ত্রিফলার বাক্সটায় ত্রিফলাগুলো মনোযোগ দিয়ে গুনছিলাম। হাত কাটা জামা আর দুইটা ঝুঁটি বেঁধে সেজেছিলাম। মা এতদিন রাগ করে বাপের বাড়ি ছিল, তাই আমি দাদুর বাড়িতেই ছিলাম। এখন মা মারা যাওয়ার কারণে ওদের সন্তান হিসেবে আমার ওখানে থাকাটাই স্বাভাবিক। দাদু দিদার সামান্য জোরে বললেও মামারা পরবর্তীতে যাতে বলতে পারে তারে আমাকে পাঠিয়ে দেয়নি, ওরা আমাকে নিয়ে গেছিল, এতটুকু বলার মতো বাধাও ছিল না। আমি বাবার কাছে ফিরে যাওয়ার খুশিতে ছিলাম। আমাদের বিশাল ঘরে আমার খেলনা, দোলনা, আমার জামা কাপড়গুলো ফিরে পাবো। আমি সে ঘরে গিয়ে প্রথমে বুঝতে পারিনি কেন আমার এই ঘরটা আমার ঘর মনে হচ্ছে না। মা না থাকলে যে কোনো ঘর ঘর হয় না, কেউ আমাকে বলতে হয়নি, আমি শুধু বুঝতে শুরু করেছিলাম। আমাকে নিয়ে দ্বিতীয়বার বৈঠক হলো 4 মাস পর। বাবার বিয়েতে আমাকে দেখাবে নাকি লুকিয়ে রাখবে সেই নিয়ে বৈঠক বসেছিল। আমার মনে পুতুলের জামাটা পরাচ্ছিলাম আর খুলছিলাম। বিয়ে হবে শুনেই আমি বললাম, বাবা আমার কিন্তু লাল ফ্রক চাই। বাবা আমার দিকে তাকিয়ে বলল, সবাই যাবে আর ও যাবে না? তখন পিসি আমাকে কোলে তুলে নিয়ে বলেছিল, তোমার লাল ফ্রক চাই? আমি পুতুলকে দেখিয়ে বললাম, ঠিক এমন একটা। পিসি গালে হাত দিয়ে বলল, ঠিক আছে দেব, একটা শর্তে, যদি তুমি সেখানে বাবাকে বাবা বলে না ডাকো। আমি বাবার দিকে তাকালাম। বাবা উঠে চলে গেলেন। পিসি আমার গাল টিপে ঝুঁটি বেঁধে দিতে দিতে বলল, তোমাকে আমি লাল ফ্রক দেব, সবার সাথে সাজিয়ে দেব, যদি তুমি ওখানে বাবাকে বাবা না ডাকো। নইলে কিন্তু আমরা সবাই চলে যাব, তোমাকে বাথরুমে অন্ধকার ঘরে রেখে চলে যাব সবাই। আমি প্রথম সেদিন জেনেছিলাম কিভাবে কান্না আটকে মাথা নেড়ে হ্যাঁ বলতে হয়। পিসি গালে চুমু খেতেই আমি দৌড়ে দিয়েছিলাম। কিভাবে জেনে গেছিলাম আমাকে কান্না কারোকে দেখাতে নেই। সেদিন প্রথম আমি জোরে চিৎকার করে কেঁদেছিলাম। মাকে ডেকেছিলাম, প্রথম অভিযোগ করেছিলাম, মা তুমি কোথায়? এরপর আমাদের ঘরে বা আমার জীবনে যত কেউ আমাকে নিয়ে ভেবেছে বা আমাকে নিয়ে কথা বলেছে, তা শুধু আমাকে নিয়ে বসা বৈঠকেই হয়েছিল। নতুন মা আসার পর আমাকে নিয়ে আবার বৈঠক হলো। বাবাকে নিয়ে বিদেশে চলে যাবে মা। নতুন মায়ের বাবা আমেরিকায় ভিসা দিয়েছে। আমাকে নেওয়ার প্রশ্নই আসে না কারোর, ইচ্ছে হওয়ার তো কথাই নয়। আমাকে মামার বাড়ি পাঠানোর জন্য আবার বৈঠক হলো। তখন মামারা আটকেলেও তারপর তারা বাধা দিল। কেন নেবে? কিছুদিন পর কত খরচ, কে নেবে এত দায়ভার? দাদু একটু বলে উঠলেও বড় মামির জোরালো কণ্ঠ দমিয়ে দিল দাদুকে। কে নেবে এত খরচ? স্কুল, লেখাপড়া, একটা বাচ্চার খরচ চালানো কি সোজা? মাসে মাসে খরচ না পাঠালে এই মেয়েকে আমরা রাখবো না। দাদু দিদা সায় দিল। তবে দিদার কোলে বসে পানের ঘ্রাণ কিছুটা নিজেকে জীবিত মনে হচ্ছিল। মায়ের রুমটা এখন মামা মামির ছেলে মেয়েদের পড়ার রুম। আমি দাদু দিদার রুমেই থাকতাম। দাদু আমার খাটে ঘুমাতাম আর দিদা নিচের ফ্লোরে চাদর বিছিয়ে ঘুমাতো। আমি বড় হতে হতে আমি দিদার সাথে থাকতে শুরু করলাম ফ্লোরে। এরপর দিদাকে খাটে তুলে দিয়ে আমি ফ্লোরেই ঘুমাতাম। বাবা আসতো বছরে একবার। দেখা করতে এলে অনেকগুলো জিনিস নিয়ে আসতো। আমার ভালো লাগতো, কেউ তো একটা আসে, আমারও বাবা আছে। একবার হলেও বাবা ডাকতে পারি, বলতে পারি আমার বাবা এসেছে। বাবা আর এবার একবার এসে বলল, বাবা আর আসবে না, কখন আসবে তার কোনো ঠিক নেই।
ওনার ছেলে মেয়েরা এখানের আবহাওয়া শ্যুট করে না। পড়াশোনা শুরু হবে, তাই ওরা আর আসবে না। তবে আমার নামে অ্যাকাউন্ট হয়েছে, মাসে মাসে টাকা চলে আসবে, দাদুই সব দেখবে। আমি তখনও বুঝছিনি বাবাকে আমি আর কোনোদিন দেখব না। আমি প্রথমবারের মতো বলেছিলাম, আমাকেও নিয়ে যাও। বাবা কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর মাথায় হাত রেখে কোনো শব্দ না করে চলে গেল। বাবার চেহারাটায় আর মনেও নেই আমার। মামাদের মতো বাবাও কি বুড়ো হয়েছে? চুলগুলো সাদা কালো হয়েছিল? জানা নেই, জানা হয়নি আর। মা যেমন আমার কাছে চিরসুন্দরী হয়ে রয়ে গেল ছবির মতো, বাবাও তেমন। আমাকে নিয়ে কারোর কোনো চিন্তা কোনো কাজেই ছিল না। আমার নাম উচ্চারণ হতো কাজের সময় আর বৈঠকের সময়। দাদু মারা যাবার পর অ্যাকাউন্ট কে দেখবে তা নিয়ে বসেছিল পরের বৈঠক। বড় মামা দায়িত্ব নিল, তবে আগের মতো বেতনগুলো দেওয়া হতো না প্রাইভেটে। চাইতে গেলে বড় মামি বলতো, পড়াশোনা তো ভালোই করো, টিউশনি শুরু করতে পারছো না? লেখাপড়ায় অসুবিধে হবে, হাত খরচও আসবে। আইডিয়াটা খারাপ লাগেনি। শুরু করলাম ক্লাস 10 থেকে টিউশনি করার। দিদা অসুস্থ হওয়ার পর আমাকে নিয়ে বসলো আবার বৈঠক। দিদাও মারা গেলে, আমার কোনো ব্যবস্থা না করে দিলে দিদা মরেও শান্তি পাবে না। ইন্টারে পড়ার সময় আমার বিয়ে হয়ে গেল। ভেবেছিলাম এবার বোধহয় আমাকে নিয়ে বৈঠক বসাটা শেষ হবে। একজনকে তো পেলাম আমার বলার জন্য। না, আমার ভাগ্যে এটুকু লেখা ছিল না। পড়াশোনা চালানোর ইচ্ছা ছিল, সেটা বলতেই শ্বশুরবাড়িতে এসে প্রথম বৈঠক হলো আমার। ইন্টারটা শেষ করার অনুমতি হলেও এর বেশি আর পড়ার সুযোগ বা অনুমতি কোনোটাই হয়নি। বড় ছেলেটা হয়ে গেল, শেষ হবে মা বলা শুরু করেছে। এরপর ছেলে আর মেয়ে আবার একসাথে হলো। আমার আর অন্য কিছু ভাবার কোনো সুযোগই হয়নি। তবে ওদের মাঝে নিজের অসুখী জীবনের সুখগুলো খোঁজা শুরু করলাম। আমাকে নিয়ে বৈঠক বসা বন্ধ হয়নি। ছেলে মেয়েদের দোষ হলে আমাকে নিয়েই বৈঠক হতো। স্বামী অন্য কারোর বউয়ের সাথে বিছানায় ধরা খেলে আমার নামেই বৈঠক হতো। কি একটা গল্প, যখন আমাকে মেরে বিছানায় ফেলে রেখে যেত তখনও আমাকে নিয়েই বৈঠক হতো। মাঝে মাঝে মায়ের মতোই স্বার্থপর হতে ইচ্ছে হতো, যেভাবে মা আমাকে একা ফেলে আত্মহত্যা করেছিল। হ্যাঁ, মা আমাকে ছেড়ে পালিয়েছিল, আমারও ইচ্ছে হয়। তবে আমার ছেলে মেয়েগুলোকে আমি সেই সব বৈঠকে একেবারেই চিন্তা করতে হাও মাও করে কেঁদে ফেলতাম। ওদের জন্যই না, নিজের জন্য। নিজেকে দেখে কতটা একা আর অসহায় ছিলাম মা ছাড়া, সেটা কেউ আর বুঝবে না। এখনো তীরের মতো ফুটে রক্তক্ষরণ হয়। ছেলে মেয়েদের নিয়ে আমি যত সুখী হওয়ার চেষ্টা করতাম, ততবারই এই বৈঠক যেন আমার পিছু ছাড়ে না। জায়গা জমি নিয়ে বৈঠকে মারামারিতে স্বামী মারা গেলেন। বড় ছেলেটা সবে ক্লাস 8-এ। না, মায়ের মতো আমি পালিয়ে আসিনি। মা তো যাওয়ার জায়গা ছিল, তার তো মা বাবা ছিল, ওরা তো আমার জন্য সে জায়গাটাও করে যায়নি। লুকোনোর জন্য হলেও এরপর যখন বৈঠক হতো আমি জোর গলায় কথা বলতাম। নিজের জন্য বসা বৈঠকগুলোতে নিজের অধিকারগুলো নিয়ে কখনো বলতে না পারলেও ছেলে মেয়েদের একটা অধিকারও আমি ছাড়ব না বলেছিলাম। আমি যারা ছোটবেলা কেটেছে এই বৈঠকে বৈঠকে, সে আর কত ভয় পাবে বৈঠককে? মাঝের একটা জীবন আমাকে নিয়ে আর বৈঠক না হলেও ছেলেরা বড় হওয়ার পর আমাকে নিয়ে শুরু হলো আবার বৈঠক। কে রাখবে আমায়? কে দেখবে আমায়?
ছেলে মেয়ে এইসব বৈঠকে নিজেকে আবার সেই ছোট্ট ফ্রকের ঝুঁটি বাঁধা মেয়েটির মনে পড়ে যায়। সে আসলে বুঝেনি এই বৈঠক কেন। সে তো মা বাবা দুজনকেই চেয়েছিল। এই বৈঠকে কেন? আমি তো ছেলে মেয়েদের একসাথেই চেয়েছিলাম। আমাকে নিয়ে আজ শেষ বৈঠক। হয়তো আজ আমার পিছু ছাড়বে এই বৈঠক। না, মরার পরেও দেখলাম আমার শেষ কাজের দায়িত্ব নেবে কে, কতটা নেবে কে, আমি কার জন্য কি করে গেলাম তাই নিয়ে বৈঠকের শেষ নেই। আমার শেষ নিঃশ্বাসটাও দীর্ঘশ্বাস হয়ে বেরিয়ে হয়েছিল অনেক মেয়ের মতোই, যাদের জীবনটা কোনো কালেই তাদের ছিল না। তাদের জীবনে যতবার তাদের নাম উচ্চারণ হয়েছিল তা হয়েছিল বৈঠক। তাদের জীবন চলেছে এই বৈঠকের সিদ্ধান্তে। যারা মানুষ নয়, শুধু নারী হয়েই জন্মেছিল। নারী মানেই কি বৈঠক? শুধু কি নারীরাই বৈঠকের সম্মুখীন হতে পারে? জীবনের সত্যি কি বৈঠকের কোনো গুরুত্ব রয়েছে নারীদের? নারীরা তো বাঁচে অন্যের জন্য, তাদেরকে বৈঠকে বসানো কি খুব দরকার? আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে আমার নিত্য নতুন ভিডিওগুলো প্রথমে আপনার কাছে পৌঁছে দিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।